এখনকার সময় জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেক আধুনিক প্রযুক্তির জাহাজের ব্যবহার করা হয়। তবে আজ থেকে 100 বছর আগে এত আধুনিক প্রযুক্তি ছিল না। তবুও সেই সময় অনেক বড় বড় জাহাজের নির্মাণ করা হতো। তবে জানেন কি, আগেরকার সময়ের জাহাজগুলো কিভাবে তৈরি করা হতো? কোনো অ্যাডভান্স প্রযুক্তি ছাড়াও কিভাবে জাহাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সফলভাবে পৌঁছতো? আর জাহাজের ভিতর এতগুলো চেম্বার কিসের জন্য বানানো হতো? আসুন জেনে নেই এই ভিডিওতে। এখনকার সময় জাহাজগুলো তৈরি করতে লোহা এবং বিভিন্ন রকমের শক্ত ধাতুর ব্যবহার করা হয়। তবে আগেরকার দিনে জাহাজগুলি কাঠ দিয়ে তৈরি করা হতো। এর জন্য প্রথমে জাহাজের কাঠামো তৈরি করা হতো। কাঠামো তৈরি করতে পাইন এবং মেহগুনি কাঠের ব্যবহার করা হতো। তখনকার সময়ে একটি জাহাজের উচ্চতা ছিল 120 ফুটের মতো এবং লম্বায় ছিল প্রায় 400 ফুট। এরপর আস্তে আস্তে জাহাজের বাকি অংশগুলো তৈরি করা হতো। আগেরকার দিনে কাঠ কাটার বা জোড়া দেওয়ার কোনো মেশিনপত্র ছিল না, তাই এগুলো হাতেই করা হতো। একটি জাহাজ বানাতে প্রায় 1 থেকে 2000 কর্মচারী দিনরাত কাজ করত এবং 1.5 থেকে 2 বছর লাগতো একটি জাহাজকে পুরোপুরি তৈরি করতে। জাহাজে ব্যবহার করা কাঠগুলো যেন জলে নষ্ট না হয়ে যায়, এই জন্য আলকাতরা বা পিচের ব্যবহার করা হতো। আজ থেকে 200 বছর আগে যখন ইঞ্জিনের আবিষ্কার হয়নি, তখন এই জাহাজগুলিকে পালের সাহায্যেই চালানো হতো। যখন হাওয়ার গতি বেশি থাকতো তখন এই পালগুলিকে খুলে দেওয়া হতো। পালগুলিকে এমনভাবে তৈরি করা হতো যেন সেগুলিকে হাওয়ার গতি অনুসারে এদিক ওদিক ঘোরানো যায়। ফলে খুব সহজেই পালের সাহায্যে জাহাজের দিক পরিবর্তন করা যেত। কিন্তু যখন হাওয়ার গতি উল্টো দিকে থাকতো তখন পালের ব্যবহার করা যেত না। তখন একসাথে অনেকজন কর্মচারী দাঁড় টেনে এই জাহাজগুলোকে চালাতো। এর জন্য 400 থেকে 500 জন কর্মচারী একসাথে জাহাজের নিচে কাজ করত। পরে যখন বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কার হয়, তখন এই জাহাজগুলোতে ইঞ্জিনের ব্যবহার শুরু করা হয়। সেখানে কয়লার মাধ্যমে বাষ্প তৈরি করে ইঞ্জিনগুলোকে চালানো হতো। সেখানেও অনেকজন কর্মচারী প্রতিদিন ইঞ্জিনের বয়লারে কয়লা ভরার কাজ করত। জাহাজের মাস্তুলের ওপর একটা ছোট্ট ঘরের মতো থাকতো, যেখানে একজন কর্মচারী সারাক্ষণ পাহারায় থাকতো। দূরে থাকা কোনো বরফের পাহাড় কিংবা ডাকাতের জাহাজ দেখা গেলে এই লোকটি আগে থেকেই ঘন্টা বাজিয়ে জাহাজের সবাইকে সতর্ক করে দিত। দিক নির্ধারণের জন্য কম্পাসের ব্যবহার করা হতো। তবে কম্পাস আবিষ্কারের আগে আকাশে তারা দেখে দিক নির্ধারণ করা হতো। জাহাজের মাস্তুলের উপর বসা এই লোকটাই আকাশের তারা দেখে সঠিক দিক নির্ধারণ করত। জাহাজের পেছনের দিকে ক্যাপ্টেনের ঘর থাকতো। আপনারা হয়তো দেখেছেন, প্রতিটি জাহাজের পেছনের দিকটা একটু উঁচু থাকে, কারণ ক্যাপ্টেনের ঘর থেকে যেন সামনের দৃশ্য পরিষ্কারভাবে দেখা যায়। ক্যাপ্টেনের ঘরে থাকতো জাহাজের মেন কন্ট্রোল, অর্থাৎ জাহাজের হেলেম। এই হেলেমের সাহায্যেই জাহাজের দিক পরিবর্তন করা হতো। জাহাজের ভিতরে সুরক্ষার জন্য বিভিন্ন ঘর বানানো হতো এবং সেখানে বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা হতো। যেহেতু আগেরকার দিনে সমুদ্রপথে অনেক জলদস্যুদের জাহাজ থাকতো, তাই জাহাজের সুরক্ষার জন্য একটি কক্ষ জুড়ে বিভিন্ন যুদ্ধের জিনিস রাখা হতো। সেখানে থাকতো কাঠের বাক্সে ভরা বারুদ, কামানের গোলা, বড় বড় ধারালো ভালা আর লোহার তৈরি বড় বড় তরোয়ারি। জাহাজের মাঝখানে সারিবদ্ধভাবে ছোট ছোট ছিদ্র থাকতো। সেই ছিদ্র দিয়ে বের করা থাকতো কামানের মুখ। জলদস্যুরা জাহাজ লুট করার জন্য আক্রমণ করলে এই কামানগুলো দিয়ে গোলা ছুড়ে দেওয়া হতো। একটি কামানের পেছনে 5 জন করে লোক থাকতো, কারণ গোলা চালানোর পর কামানটি ধাক্কার কারণে অনেকটা পিছিয়ে আসতো। তাই 5 জন কর্মচারী দড়ির সাহায্যে কামানটিকে নিজের জায়গায় ধরে রাখতো, যেন কামানটি পিছিয়ে এসে কারোর ক্ষতি না করে। এছাড়া যুদ্ধের জন্য ভালা, তরোয়ালি, বর্ষা আর লোহার বড় বড় বল রাখা থাকতো। জাহাজের ঠিক মাঝখানে একখানা জলের পাম্পের মতো যন্ত্র থাকতো, যেটাকে হাতে ঘুরিয়ে চালানো হতো। জিনিসটির কাজ ছিল জাহাজের নিচে জমে থাকা অতিরিক্ত জলকে বাইরে বের করে দেওয়া। আসলে কামানের গোলা আর অন্যান্য অস্ত্রের কারণে জাহাজে অনেক ছিদ্র হয়ে যেত, আর সেই ছিদ্রগুলো দিয়ে জল ঢুকে জমতে থাকতো জাহাজের নিচের দিকে। তাই এই পাম্পটি দিয়ে জাহাজের নিচের দিকে জমে থাকা জলকে বাইরে ফেলে দেওয়া হতো। যদি এভাবে অতিরিক্ত জলকে না ফেলা হয়, তাহলে ভারসাম্য হারিয়ে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ঠিক পাশেই বড় চাকার মতো একখানা জিনিস থাকতো, যাকে ক্যাপস্টান বা সামুদ্রিক উইঞ্চও বলা হয়। এই ক্যাপস্টানটিতে দড়ি পেঁচানো থাকতো। জাহাজকে থামানোর জন্য যে অ্যাঙ্কার বা যাকে বাংলায় নোঙ্গরও বলা হয়, এটিকে আবার জলে তুলতে এই ক্যাপস্টানের ব্যবহার করা হতো। আসলে বড় বড় জাহাজে অনেক ভারী ভারী নোঙ্গরের ব্যবহার করা হতো। এই নোঙ্গরের দড়ির একটা দিক
পেছানো থাকতো ক্যাপস্টানের সাথে। 90 থেকে 100 জন কর্মচারী ক্যাপস্টানটিকে একসাথে ঘুরিয়ে নোঙরটিকে ওপরে তুলত। এছাড়া জাহাজের পাল একদিক থেকে আরেক দিকে ঘোরানোর জন্য এই ক্যাপস্টানের ব্যবহার করা হতো। মূলত দড়ি টানার সব কাজগুলোই এই ক্যাপস্টান দিয়ে করা হতো। এবার একটা প্রশ্ন আসতে পারে, একটা জাহাজে যেহেতু এতগুলো লোক কাজ করত, তাহলে তাদের খাদ্য আর জলের ব্যবস্থা কোথা থেকে আসতো? একটা জাহাজ তার গন্তব্যে পৌঁছতে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগতো। এই 2 মাসের জন্য খাওয়ার আর জল সংরক্ষণ করা থাকতো জাহাজের নিচের একটি কক্ষে। সেখানে কাঠের বাক্সে জল আর পরিমাণ মতো খাদ্য আগের থেকেই রাখা থাকতো। কর্মচারীদের ঘুমানোর জন্য ঝুলন্ত দোলনার মতো বিছানা থাকতো। আসলে জাহাজে এত লোকের শোয়ার জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা ছিল না, তাই প্রত্যেকের ঘুমানোর জন্য এইরকম ঝুলন্ত বিছানার ব্যবস্থা করা থাকতো। এছাড়া প্রতিটি জাহাজের সাথে ছোট ছোট ডিঙ্গিও বাঁধা থাকতো। আসলে জাহাজগুলো আকারে এত বড় হওয়ায় এগুলি সমুদ্রের পাড়ে ঘেঁষতে পারত না, কারণ সমুদ্রের পাড়ে জলের গভীরতা অনেকখানি কম। তাই এই জাহাজগুলোকে দূরে দাঁড় করিয়ে সেখান থেকে ডিঙ্গি করে পাড়ে আসা হতো। তাছাড়া কোনো এমার্জেন্সি কারণের কথা ভেবেও প্রতিটা জাহাজের সাথে ডিঙ্গি রাখা হতো। জাহাজে কারোর শরীর অসুস্থ হলে সেখানেই ডাক্তার আর দরকারি ওষুধপত্রের ব্যবস্থা করা থাকতো। এখনকার সময় অনেক উন্নত মানের জাহাজ রয়েছে, যেখানে অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তবে এই রকম কাঠের তৈরি জাহাজ হাজার হাজার বছর ধরে চলে আসছে পৃথিবীর বুকে, যেগুলো হয়তো এখনকার প্রযুক্তি অনুযায়ী অনেক পিছিয়ে। তবে তখনকার সময় প্রচুর বুদ্ধি খাটিয়ে এগুলো বানানো হয়েছিল। জাহাজ তৈরির ইতিহাস আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি থেকে আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকম নতুন নতুন মজাদার তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।